আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক প্রভাব। শুরু থেকে আহলে হাদিস আলেমগণ সরকারের সাথে সুসম্পর্ক, সরকারের বিরোধিতা না করা এবং গণতন্ত্র হারাম বলে রাজনৈতিক বিষয়গুলোকে সম্পূর্ণ উপেক্ষার নীতি গ্রহণ করেন। এর ফলে মুসলিম প্রধান দুই দেশ বাংলাদেশ ও পাকিস্তান, যেখানে রাজনীতিতে ইসলামের প্রভাব অনস্বীকার্য এবং বিশেষত সেকুলার গভর্নমেন্ট শাসনের ধর্ম প্রায় গণপ্রতিরোধের ভূমিকা গ্রহণ করে, সেখানে আহলে হাদিস আন্দোলনের নেতাদের এই নীতি সমালোচনার মুখে পড়ে। এর ফলে পাকিস্তানে এহসান ইলাহি জাহির এবং বাংলাদেশে আসাদুল্লাহ আল গালিব কর্তৃক আহলে হাদিস আন্দোলনকে রাজনীতিতে প্রতিষ্ঠার লক্ষ্যে দুটি দল গঠিত হয়। যদিও ভোটের রাজনীতিতে আহলে হাদিস সংগঠনগুলো বরাবরই ব্যর্থ। পাকিস্তানের জামায়াত আহলে হাদিস 2002 এর আগে কোনো আসনে জিততে পারে নাই। 2002 সালে মুত্তাহিদা মজলিস আমলের সাথে জোট বেঁধে তারা কিছুটা সাফল্য পেলেও তার কারণ ছিল ভিন্ন। মূলত নওয়াজ শরীফের পিএমএল সাপোর্ট ও মিলিটারি ইন্টেলিজেন্সের সহায়তা রাজনীতিতে দলটি টিকিয়ে রেখেছে। ফলে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়ে বিপ্লব কোনো ভূমিকা এই দলটি কখনো অবতীর্ণ হতে পারে নাই। বাংলাদেশে আহলে হাদিসদের কোনো সংগঠন কখনো নির্বাচনে অংশ নেয় না, ফলে রাজনৈতিকভাবে তাদের প্রভাব তেমন একটা নাই। সরকারের সাথে সুসম্পর্ক রাখাই তাদের একমাত্র পলিটিক্যাল পাওয়ার। তবে আসাদুল্লাহ আল গালিবের প্রতিষ্ঠা আহলে হাদিস আন্দোলন একমাত্র ব্যতিক্রম, যারা 2006 নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন, যদিও পরে তারা অংশগ্রহণ করেন নাই। আহলে হাদিস আন্দোলন ও মিলিট্যান্সি। ব্রিটিশ আমল থেকেই আহলে হাদিস আন্দোলনের নেতারা নিজেদের ওয়াহাবি বা সালাফি হওয়ার ব্যাপারটিকে নাকচ করে আসছেন, কিন্তু 90 দশকের পর থেকে সৌদি সরকারের অনুদান গ্রহণ এবং মিডল ইস্টের বিভিন্ন এনজিওর সাথে যোগাযোগ সালফিদের মাঝে ভেদরেখা মুছে দিয়েছে। মূলত সালাফি ইসলামের আইডিওলজি থেকেই আহলে হাদিস ধারণাটির জন্ম। এ ব্যাপারে এখন সকলেই প্রায় একমত। আহলে হাদিসগণ গণতন্ত্রকে কুফরি বলে নির্বাচন থেকে দূরে থাকলেও কুফরি মতবাদের শাসনে থাকতে আপত্তি করেন নাই, বরং যে কোনো শাসক যদি সে মুসলিম হয় তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ, অন্যায় এই নীতির উপরে অটল থেকে সরকারের আনুকূল্য লাভের চেষ্টা করে এসেছেন। তবে 80-90 দশক থেকে এই অবস্থার পরিবর্তন ঘটেছে। রাজনীতিতে তো বটেই, এমনকি উপমহাদেশে মিলিট্যান্সির পেছনে আহলে হাদিস আন্দোলনকে বর্তমান দায়ী করা হচ্ছে। পাকিস্তান তেহরিক মুজাহিদ নামে জমিয়তে আহলে হাদিসের মিলিট্যান্ট শাখা রয়েছে। এছাড়াও পাকিস্তানের বিখ্যাত মিলিট্যান্টস গ্রুপ লস্কর-ই তৈবার মজলিস জামায়াতে আহলে হাদিস আমির সাজিদ মিরকে বহুবার বক্তৃতা দিতে দেখা গেছে। এমনকি লস্কর প্রতিষ্ঠা হাফিজ সাইদও আহলে হাদিস মতাদর্শের অনুসারী। বাংলাদেশের জেএমবি অনেক সদস্য গালিব প্রতিষ্ঠা আহলে হাদিস যুব সংঘের সাবেক সদস্য ছিলেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শেষ কথা, আহলে হাদিস আন্দোলনের ভিত যদিও পূর্বের সালাফি ওয়াহাবি আন্দোলনের আদর্শের মাঝে প্রথিত, তথাপি সূচনালগ্নে যে কোনো কারণেই হোক এই আন্দোলনের নেতারা নিজেদের সালাফি বা ওয়াহাবিদের চেয়ে আলাদা ভাবতেন। মূলত ধর্মীয় সামাজিক ফর্মেই তাদের কাজ সীমাবদ্ধ ছিল। ফলে রাজনৈতিকভাবে দক্ষিণ এশিয়ায় দলটি কোনো আবেদন তৈরি করতে পারে নাই। যদিও 80-90 দশকের বিশ্বের প্রেক্ষাপটে আহলে হাদিস আন্দোলনের তরুণরা রাজনীতি ও মিলিট্যান্সে আগ্রহী হয়ে ওঠে। আহলে হাদিস আন্দোলন মূল সালফিজমের উপমহাদেশীয় ভাষণ, কিন্তু বর্তমানে মেইন স্ট্রিম সালাফি মুভমেন্ট উপমহাদেশে বিভিন্ন জনপ্রিয় হয়ে ওঠায় তরুণরা সরাসরি সালাফি মুভমেন্টের প্রতি আগ্রহী হচ্ছে। ফলে সালাফিজমের উপমহাদেশে এই ভাষণটিকে টিকে থাকার স্বার্থে হয় সালফিজমের সাথে মার্জ করতে হচ্ছে অথবা নতুন রাজনৈতিক প্রস্তাবনা হাজির করতে হচ্ছে। ফলে আহলে হাদিস আন্দোলন মূলত তার সূচনালগ্নে নিছক ধর্মীয় সামাজিক রিফর্মের চরিত্র এবং রাজনৈতিক ব্যাপারে চুপ থাকার নীতি থেকে সরে গিয়ে গ্লোবাল সালাফিজমের সাথে একত্র হয়ে যাচ্ছে।